মনোজবাবু এবং অনামিকা দেবীর এক ছেলে অঞ্জন এবং ৩ মেয়ে প্রেরণা, স্বপ্না, কল্পনা। মনোজবাবুর বাবা সুরঞ্জন বাবু পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। রিটায়ার্ড করার সময় তিনি অনেক টাকা পয়সা পেয়েছিলেন এবং তা দিয়ে একটি সুন্দর দোতলা বাড়ি করেছিলেন। অন্যদিকে পৈতৃক সম্পত্তিও অনেক ছিল, তাই সব মিলিয়ে এখন তার পরিবার বেশ সচ্ছল। বাকি সবকিছুই স্বাভাবিক, তবে তার বাড়ি দেখে সবাই খুবই সুনাম করত, কারণ এত সুন্দর ডিজাইন আর শহরের মূল রাস্তার ধারে এই বাড়ির মূল্য কোটি টাকার উপর। আরে মাসিমা, আপনি বসুন বসুন। আপনাকে আসতে হবে কেন? ডেকে পাঠালে তো আমি যেতাম। আসলে এবারের পাড়ার অনুষ্ঠানের না কি হবে এই নিয়ে আলোচনা করার জন্য সবাই একটা মিটিং করার কথা ভাবছিলাম। বাবা মা খুব করে বলেছে যেন এইবারের অনুষ্ঠানটা একটু অন্যরকম আর বড় করা হয়। টাকা পয়সা সব ওনারাই দেবেন। তা তো ওনারা প্রতি বছরই দেন। পাড়ার অনুষ্ঠান হোক আর কোনো গরিবের বিয়ে, সবকিছুই এই বাড়ি থেকেই যায়। তাতে কি আর কোনো সন্দেহ আছে? সবই আপনাদের আশীর্বাদ। পরের মেয়েকে দেখলে উপরওয়ালা আমাদের মেয়েগুলোকে পার করবে। আমারও তো তিনটে মেয়ে আছে। আমি যদি অন্যর মেয়েকে দেখি তাহলে হয়তো আমার বেলায় কোনো সমস্যাই হবে না। যাই বলো বৌমা, তোমার শাশুড়ি শ্বশুর তোমার জন্য যা রেখে যাচ্ছে, তাতে করে তোমার 3টে মেয়ে কেন 6টা মেয়ে হলেও সমস্যা হতো না। এই বাড়িটার দাম কম করে 3 কোটি তো হবেই হবে। এখনকার ভ্যালুত এই জায়গাটার দাম প্রায় 2 কোটির উপরে। তারপর একটা সুন্দর বাড়ি, তোমাদের সাথে কি আর আমাদের তুলনা হয় গো? আমার শ্বশুরমশাই অনেক পরিশ্রম করেছিলেন, তার ফলেই আজ এই দিন আমরা দেখতে পাচ্ছি। তবে সম্পত্তির ভ্যালু যতই হোক না কেন, আমরা এই সম্পত্তি কখনোই বিক্রি করার কথা ভাবতেই পারি না। একটাই মাত্র ছেলে, মেয়েদের বিয়ে দিয়ে যা থাকবে সবই তো ওরই থাকবে। ওর দাদুর স্বপ্ন বংশ পরম্পরায় আমাদের এই বাড়ি আর নাম ডাক যেন চিরকালের মতোই সবার মুখে মুখে থাকে। সে তো চাইবেই। বুনেদি মানুষেরা কি কখনো জায়গা জমি বিক্রি করার পক্ষপাতী হয়? তবে খুব সাবধানে ছেলের বিয়ে দিও। বাড়িতে বউ এমন আনবে যে কখনো এসব ভাগ করার কথা চিন্তা করবে না। বাড়ির লক্ষ্মী যেমন হবে তেমনি তোমরাও নিশ্চিন্তে থাকতে পারবে। আর সেটা নিয়েই তো চিন্তা মাসিমা। ছেলেটার জন্য আজ 1 বছর ধরে সম্বন্ধ খুঁজছি, কিন্তু সেরকম মনের মতো কাউকেই পাচ্ছি না। ও দাদু তো নাতির বিয়ে দেখার জন্য অধৈর্য হয়ে পড়ছে, কিন্তু আজকালকার যুগে মনের মতো পাত্রী পাওয়া কি আর চারটিখানি ব্যাপার? আরে বাবা বৌমা, এ কথা তোমরা আমাকে আগে বলনি কেন? তোমরা যদি সত্যি সত্যি সেরকম পাত্রী চাও, তাহলে আমি কিন্তু তোমাদেরকে কয়েকটা যোগাযোগের কথা বলতে পারি। আমার বোনের ননদের নাতনি খুব ভালো মেয়ে গো। তুমি যদি চাও তাহলে আজকেই কথা বলে ছবি টবি আনিয়ে রাখতে পারি আমি। আরে কাকিমা, কি যে বলেন! কেন চাইবো না? আপনি যত শীঘ্রই সম্ভব পাত্রীর বায়োডাটা ছবি আমাদের দিয়ে দিন। পরে পাত্র দেখবে, আগে পাত্র দাদুকে দেখাতে হবে। উনি হ্যাঁ বললে তবেই আমরা কথা এগোতে পারবো। মিলি দেবী কথাবার্তা বলার পর সেখান থেকে চলে যান এবং পরের দিন তিনি কয়েকটি পাত্রের ছবি নিয়ে অনামিকা দেবীর কাছে আসেন আর বলেন, এই দেখো বৌমা, এই হলো রাধা, যার কথা তোমাকে বলেছিলাম। বাকি এখানে আরো কয়েকজন মেয়ে আছে, সবই ওই দূর সম্পর্কের আত্মীয়র মধ্যে। তোমার যাকে ভালো লাগবে তুমি আমাকে জানিও। মিলি দেবীর আনা পাত্রীর ছবি ও বায়োডাটা নিয়ে অনামিকা দেবী তার শ্বশুরমশাই সুরঞ্জন বাবুর কাছে যায় এবং ছবি দেখিয়ে বলেন, বাবা এই দেখুন, কয়েকজন পাত্রীর ছবি এনেছি, সঙ্গে বায়োডাটাও। আপনি দেখে বলুন তো আপনার নাতির জন্য কোন পাত্রীকে আপনার পছন্দ হয়েছে। এই যে এই মেয়েটা হচ্ছে মনিকা, সায়েন্সের স্টুডেন্ট, বাবা হচ্ছে বিজনেসম্যান। মেয়েটাকে দেখতে ভালো, তবে মডার্ন। আমার নাতির সঙ্গে ওকে ঠিক মানাবে না। তাহলে এই মেয়েটাকে দেখুন, এর নাম হচ্ছে বিমলা, বাবার কাপড়ের ব্যবসা, আবার মেয়ে স্কুলে পড়ায়। দেখে তো মনে হচ্ছে ভদ্রবাড়ির মেয়ে, কিন্তু চোখে ওর সরলতার ভাব কিছুই খুঁজে পাচ্ছি না, যেটা আমি চাইছি। আমাদের পরিবারের বৌমা এমন হবে যাকে দেখে যেন মা লক্ষ্মীর রূপ বলে মনে হয়। এইরকম কাউকে আমি পাচ্ছি না। এই যে দেখুন দেখুন বাবা, এই মেয়েটার নাম হচ্ছে রাধা। মেয়েটা না গানের দিদিমণি, বাবাও গানের শিক্ষক ছিলেন, তবে বছর খানেক আগে বাবা মারা গেছেন। 2 বোন আর মা, এই নিয়ে ওদের সংসার। বাহ, এই হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী। দেখো বৌমা, ওর চোখের দিকে তাকিয়ে দেখো, দেখে মনে হচ্ছে পুরো মা লক্ষ্মীর প্রতিমা। একেবারে মমতাময়ী পাত্রী, আমার নাতির জন্য পারফেক্ট হবে। তুমি এখানেই কথা চালাও, দরকার পড়লে আমরা আগামীকালই পাত্রী দেখতে যাবো। পরের দিন সুরঞ্জন বাবু এবং বাকিরা পাত্রী দেখতে যান। পাত্রী দেখে তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা বেশ খুশি হয়ে বাড়ি ফিরে আসেন। তাদেরকে দেখে তার 3 নাতনি প্রেরণা, স্বপ্না এবং কল্পনা সামনে এসে বলে, বাপরে বাপ দাদু, তোমার মুখে হাসি দেখেই মনে হচ্ছে পাত্রী তোমার খুব পছন্দ হয়েছে। এইবার নিশ্চয়ই তুমি খুব খুশি।
আরে দিদি ভাই, আমার নাত বউ একেবারে আমার মনের মতো হয়েছে। তোমরাও তৈরি হও, এবারে দাদার পর একে একে তোমাদেরও বিয়ে দেবো। হা হা হা। ও বাবা, দাদার বিয়ে ঠিক হতে না হতেই তুমি তো আমাদেরকে বিদায় করার কথা ভাবছো? এতদিন ধরে আমরা তোমার সেবা করে এসেছি, আর নতুন নাত বউয়ের মুখ দেখে সেই আমাদের প্রয়োজন ফুরিয়ে গেল? এটা ঠিক কথা নয় দাদু। দেখলি তো, দাদু নিজের মুখেই স্বীকার করে নিল এবার দাদু আমাদেরকে বিদায় করে দেবে। তার মানে এই বাড়িতে আর আমাদের কারোর প্রয়োজন নেই, বুঝলি? আমরা এবার বাদ। আহা, তোরা শুধু শুধু এইসব কথা নিয়ে এখন কেন ঝামেলা পাকাচ্ছিস বলতো? দেখছিস তো বাবার মনটা একটু ভালো হয়েছে, আর তোরা নিজেদের কথা বলে তার মনটা খারাপ করে দিতে চাইছিস। না না বৌমা, তুমি ওদেরকে কিছু বলো না। ওরা হচ্ছে আমার দিদি ভাই। ওদের সঙ্গে আমার সঙ্গে মজা করবি না তো কার সঙ্গে করবি? তবে আমি পিছোবার পাত্র না। তোমাদের যতদিন না বিয়ে দিচ্ছি ততদিন আমি স্বর্গে যাচ্ছি না, এই কথা বলে রাখলাম। সুরঞ্জন বাবুর এই কথা শুনে সবাই জোরে জোরে হাসতে শুরু করে। এভাবেই দিন কাটে এবং দেখতে দেখতে রাধা তাদের বাড়ির বউ হয়ে চলে আসে। প্রথম দিন এসে বাড়িতে এসে রাধা তার বাক্স খোলে এবং তার ননদকে তার কাছে ডাকে। কৌতূহল মনে বৌদির কাছে ননদেরা যায়। তখন রাধা তাদেরকে তার গয়নার বাক্স থেকে 3টে গয়না বার করে দেয় এবং বলে, দিদি, আমার কাছে তোমাদেরকে দেওয়ার মতো সেরকম ভালো কিছুই নেই, তবে আমার মা বিয়ের সময় 3টে গয়না দিয়ে পাঠিয়েছিলেন, আর এই বাড়িতে তোমরা 3 জন রয়েছো। আমার এই 3টে গয়না আমি তোমাদেরকে দিতে চাই। বড়দি, তুমি আমার এই গলার হারটা রাখো। মিসদি, আমার এই বালা জোড়া দুটো তুমি রাখো। আর ছোটদি, তুমি এই কানের দুলটা রাখো। তোমাদের সবার এগুলো পছন্দ হয়েছে তো? হ্যাঁ বৌদি, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। আমার হারটা তো খুবই সুন্দর হয়েছে। আমার বালাগুলো খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তুমি আমাদেরকে তোমার সোনার জিনিস এভাবে দিয়ে দিচ্ছ, পরে কিন্তু আমরা তোমাকে এগুলো ফেরত দেব না। দিদি, তোমরাও না কি যে বলো। আমি কি ফেরত নেওয়ার জন্য তোমাদেরকে এইসব জিনিসগুলো দিচ্ছি? তোমরা ওইসব দিক থেকে না নিশ্চিন্তে থেকো। কি ব্যাপার, এখানে কিসের মিটিং চলছে? দেখো না দাদু, বৌদি না আমাদেরকে উপহার দিচ্ছে। দেখো তো আমার হারটা কত সুন্দর হয়েছে। বাহ, এ তো খুব সুন্দর বৌমা। তোমার চোখ দেখেই আমি বলে দিয়েছিলাম তুমি খুব ভালো ও সরল মেয়ে। এত সরলতার কল্পনা করতে পারিনি। নিজের গায়ে গয়না খুলে যে ননদকে দিয়ে দেয় তার মতো ভালো আর কে হতে পারে? এভাবেই শ্বশুর বাড়িতে প্রথম কয়েকদিন রাধা খুব ভালো কাটায়। তবে কিছুদিন পর থেকে তার প্রতি সবার একটু একটু করে সন্দেহ শুরু হয়, কারণ বাড়ির পরিবেশ ধীরে ধীরে যেন পাল্টাতে থাকে। কখনো টাকা চুরি হয়, কখনো বা গয়না, কখনো প্রেরণার স্বপ্ন এবং কল্পনার দামি দামি ঘড়ি, জামা কাপড়, এই সমস্ত কিছু খুঁজেই পাওয়া যায় না। এই শোন না, তুই আমার গলার হারটা খুঁজে পেয়েছিস? আমি সকাল থেকে না ওটা খোঁজার চেষ্টা করছি, কোথাও দেখতে পাচ্ছি না। এই ভালো করে দেখ না, তোর বিছানা বা আলমারিতে থাকতে পারে। সোনার জিনিস এভাবে হারানো ঠিক না। হারানো ঠিক না সে তো আমি জানি, কিন্তু এই কদিন থেকে তো একের পর এক সবকিছুই তো হারিয়ে যাচ্ছে। জিনিসপত্রগুলো কোথায় যে যাচ্ছে আমার মাথায় আসছে না। আমি মনে হয় না একটু হলেও বুঝতে পারছি জিনিসপত্রগুলো কোথায় যাচ্ছে। যেদিন থেকে বৌদি আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকেই এরকম ঘটনা ঘটছে। আমি নিশ্চিত তোর হাতটা বৌদি সরিয়েছে। দুই মেয়ের এই কথা শুনে অনামিকা দেবী সেখানে এসে উপস্থিত হন আর বলেন, স্বপ্না, প্রেরণা, তোরা এইসব কি কথা বলছিস? কেন শুধু শুধু বৌমার নামে এইসব মিথ্যে অপবাদ দিচ্ছিস বলতো? মেয়েটা কি ওরকম নাকি তোদের কত ভালোবাসে, তোদেরকে নিজের গয়না খুলে দিয়ে দিল, আর তোরা তার বদলে এসব বলছিস? মা, তোমরাও বৌদির মিষ্টি কথায় আর অভিনয়ে গলে গেলে। ওর আসল রূপটা তোমরা কেউ দেখতে পাচ্ছ না। বৌদি সবার সামনে ভালো সাজার চেষ্টা করছে, আর সেজন্যই তো সে আমাদের সবাইকে গয়নাগুলো দিয়েছিল। না হলে কেউ নিজের গায়ের গয়না খুলে ননদদেরকে দিয়ে দেয়? আজ তুমি বলো তো, আজকালকার যুগে এরকম হয় নাকি? প্রথমে বৌদি সবার বিশ্বাসটা অর্জন করার চেষ্টা করেছে, তারপরেই তো বাড়িতে এইসব কাণ্ডটা শুরু করেছে। তোরা যে এসব কথা বলছিস এর কোনো প্রমাণ আছে নাকি? বিনা প্রমাণে কাউকে এভাবে দোষ দেওয়া ঠিক না। আছে, প্রমাণ আমার কাছে ঠিক আছে মা। এই বলে স্বপ্না তার মোবাইল অন করে এবং একটি ভিডিও দেখায়, যেখানে দেখা যাচ্ছে রাধা প্রেরণার ঘর থেকে হার চুরি করে নিয়ে এসে চুপি চুপি বাইরে বেরিয়ে যাচ্ছে। এই ভিডিও দেখার পর সবাই একেবারে অবাক হয়ে যায়, কারণ বাড়ির বউ যে এরকম কাণ্ড করতে পারে তার ধারণা কারোরই ছিল না। সঙ্গে সঙ্গে সবাইকে ডাকা হয় এবং রাধার হাতে প্রেরণার হার দেখে অনামিকা দেবী বলেন, এ কি, তোমার হাতে এই হার এলো কি করে? তার মানে তুমি সত্যি সত্যি আমার মেয়ের গলার হার চুরি করে নিয়েছো? ছি 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 ছি, আমার বাড়ির বৌমা যে এই রকম কাণ্ড করতে পারে তা আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমার দাদু কত ভরসা নিয়ে তোমাকে এই বাড়িতে এনেছিল,
তুমি শেষ পর্যন্ত সবার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছো আর এভাবে ভরসা ভাঙছো। মা, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি সেরকম কিছুই করিনি, বিশ্বাস করুন। আমি এই হার চুরি করিনি, এটা তো আমার ঘরে বিছানার উপরে পড়েছিল, আমি এটা ফেরত দিতেই এসেছিলাম। দেখলে তো মা, ধরা পড়ে যাওয়ার পর বৌদি কিভাবে কথাটা ঘোরানোর চেষ্টা করছে। এই খবরদার, তুমি মাকে এভাবে মিথ্যে বলে না বাঁচার চেষ্টা করবে না। আমরা সবাই তোমার আসল রূপ দেখতে পেয়ে গেছি। তুমি যে কতটা লোভী আর ঠক তা জানতে না আর কারোর বাকি নেই। দিদি ভাই, তোমরা শুধু শুধু বৌমার বিরুদ্ধে এরকম অপবাদ দিও না। যে জিনিসটার প্রমাণ নেই তা নিয়ে মিথ্যে অভিযোগ করার কত বড় পাপ তুমি জানো? শুধু প্রমাণ আছে তা নয় দাদু, আজ তোমাদেরকে এটাও বলে দিচ্ছি যে এই বাড়ির উপরে না বৌদির খুব লোভ। এই জাল কাগজগুলো না বৌদি বানিয়েছে যাতে করে বাড়িগুলো বিক্রি করে দিতে পারে। এই বলে স্বপ্না সুরঞ্জন বাবুকে কিছু নকল কাগজপত্র দেখায়, যা দেখি সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। সবার মনে একটু একটু করে সন্দেহ দেখা দেয়। এমন সময় অঞ্জন একজন মানুষকে ধরে আনে আর বলে, থাক স্বপ্না, তোদের তিনজনের যে নাটকটা ছিল তার থেকে আর বেশি কিছু বলিস না, তা না হলে নিজেরাই নিজেদের চোখে ছোট হয়ে যাবি। মা, দাদু, এরা তিনজনে কত বড় কাণ্ড করেছে জানো? এই দেখো, এই ছেলেটা সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত, একে নিয়ে ওরা নকল কাগজ বানিয়েছে যাতে করে রাধাকে ফাঁসাতে পারে। আর এই দেখো এই ভিডিও, সবার সামনে দেখিয়ে রাধাকে যাতে চোর বানাতে পারে, সেটা এরাই ভিডিওটা এডিট করে বানিয়েছে। বল এবার স্বীকার কর তো, কে তোকে এসব করতে বলেছে? কতদিন ধরে আমার অনেক কটা জিনিসপত্র নিয়ে সন্দেহ হচ্ছিল, আমি তাই জন্যই তোদের তিনজনকে ফলো করছিলাম, আর সেখান থেকেই তো এই খবরটা জানতে পেরেছি। এখন বল তো আসল সত্য ঘটনাটা কি? অঞ্জন চাপ দিলে ছেলেটি সবার সামনে আসল সত্যি বলে ফেলে যে তার 3 বোন এই বাড়ির ভাগ নিতে চায়। যেহেতু দাদার বিয়ে হয়ে গেছে, তারা বাড়ির কোনো অংশ পাবে না, সেজন্যই তারা এসব করে বৌদিকে ঘর থেকে বের করতে চাইছে। যা শোনার পর সুরঞ্জন বাবু ভীষণভাবে রেগে যান। তিনি তৎক্ষণাৎ উকিলকে ডেকে নিজের বাড়ির সমস্ত কাগজপত্র রাধা এবং অঞ্জনের নামে করে দেন। তারপর 2 সপ্তাহের মধ্যেই 3 নাতনির বিয়ে দিয়ে তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে বিদায় করেন। এভাবেই রাধা তার সম্মান ফিরে পায় এবং শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে থাকে। সুমনা তার বাবা দীনেশবাবু ও মা আশালতা দেবীর সঙ্গে গোপালনগর নামক গ্রামে বাস করত। দীনেশবাবু কয়েক বছর আগে কাজের সূত্রে বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে যান ও দীনেশবাবুকে অনেক খোঁজাখুঁজি করার পরও কোনোই হদিশ পাওয়া যায়নি, যার কারণে আশালতা দেবী একেবারেই ভেঙে পড়েন। এরপর পেটের দায়ে ও সংসার চালানোর তাগিদে আশালতা দেবীকে লোকের বাড়িতে কাজ করেই দিন অতিবাহিত করতে হতো। এই যে মা, রান্না করে রেখেছি, তুই সময় মতো খেয়ে নিবি। এখন আমি আসছি, এমনিতেও আমার আজ অনেক দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ মা, তুমি যাও, কিন্তু আমার জন্য তোমাকে কে রান্না করতে বললো? আমার আজ খুব একটা খিদে ছিল না, আর লাগলেও কি, আমাদের স্কুলে তো রোজ লাঞ্চ দেয়। না রে মা, সেটা বললে হয় না। তুই সারাদিন স্কুলে থাকবি, সেই কখন দুপুরে খাবার দেবে। এখন একটু খেয়ে গেলে তবেই না তুই পড়াশোনা করতে পারবি। আসলে আশালতা দেবীর সুমনাই একমাত্র সম্বল ছিল, তাই তিনি দিনরাত পরিশ্রম করে সুমনার পড়াশোনার জন্য টাকা পয়সা জোগাড় করতেন। আশালতা দেবী সুমনাকে একটি নামকরা প্রাইভেট স্কুলেই ভর্তি করেছিল। এদিকে সুমনা পড়াশোনায় খুবই ভালো ছিল এবং সে খুবই নম্রভদ্র ও শান্ত প্রকৃতির মেয়ে ছিল। এমনই একদিন সুমনা স্কুলে গিয়েছিল, তখন এই তিথি, দেখ এই কালি তোর জায়গায় বসেছে, তুই এখন ওকে কিছু বলবি না? এই এই ওঠ, ওখান থেকে ওঠ বলছি। তোর সাহস কি করে হলো আমার জায়গায় বসার? এখানে জায়গা ফাঁকা ছিল তাই আমি বসেছি। আর এখানে কি কোথাও লেখা আছে নাকি এটা তোমার জায়গা বলে? দেখ তিথি, এর সাহস দেখ, তোর মুখে মুখে কেমন কথা বলছে। সেটাই তো দেখছি, তুই জানিস না আমি কে? আমার বাবার নাম দীপেন্দু রয়, আমার বাবার অনেক টাকা রয়েছে, আর তুই যেখানে একটা কাজের লোকের মেয়ে, তোর সাহস কি করে হয় আমার জায়গায় বসার? এই তিথি, তুই কি বললি? এর মা লোকের বাড়িতে কাজ করে নাকি? হ্যাঁ, ওর মা লোকের বাড়িতে কাজ করে। আমাদের পাশের কলোনিতেই তো ওর মা কাজে যায়। আমি ওকে আর ওর মাকে আমাদের পাশের বাড়িতে কাজে যেতে দেখেছি। এ মা, তোর মা লোকের বাড়িতে কাজ করে? এই তুই আমাদের সঙ্গে একদম কথা বলবি না, তোরা খুবই দারিদ্র, যেখানে আমরা সকলেই কোটিপতি বাড়ির ছেলে। দেখো, তোমাদেরকে এসব কে শিখিয়েছে আমি জানি না, তবে আমার মা বলেন বড়লোক দারিদ্র বলে কিছুই হয় না, টাকা পয়সা থাকলেই বড়লোক হওয়া যায় না।
বড়লোক হতে গেলে বড় মন থাকা দরকার, আর আমার মনে হয় তোমাদের সেটা কারোরই নেই। এই, তুই এখন আমাদেরকে জ্ঞান দিতে এসেছিস? চুপচাপ তুই পেছনের বেঞ্চে গিয়ে বস, আর আমাদের জায়গা আমাদের ছেড়ে দে। আর হ্যাঁ, যাওয়ার সময় আমাদের বেঞ্চটা মুছে দিয়ে যাবি। তিথি এভাবেই সুমনাকে অপমান করতে থাকে। সুমনার গায়ের রং কালো এবং তারা দারিদ্র হওয়ায় স্কুলের বেশিরভাগ বাচ্চারাই সুমনাকে অপমান করত এবং বিরক্ত করত, কিন্তু সুমনা কাউকেই কিছু বলতো না। এভাবেই চুপচাপ সে সকলের কথা মেনে নিত। এভাবেই আরো কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন স্কুলে আবারও তিথি সুমনাকে বলে, এই সুমনা, আমার পেনটা পড়ে গিয়েছে, তুলে দিয়ে যা তো, তাড়াতাড়ি আয়, আমি এখন লিখবো। এ কি রে বাবা, নিজের কাছেই তো পেনটা পড়ে রয়েছে, এখন ওটা তুলে নিতে পারছে না? এখন তো হাত বাড়ালেই হয়ে যাবে। সুমনা পেনটার দিকে তাকিয়ে এসবই মনে মনে ভাবছিল। তখন তার পাশে বসে থাকা পূজা ব্যাপারটি লক্ষ্য করে ও সে বলে, এই সুমনা, তুই যাস না। তুই কি জানিস না নাকি যে ওরা তোকে বিরক্ত করার জন্যই এসব বলছে, আর তুই এখন ওদের কোনো কথাই শুনবি না। তুই শুনিস বলেই তো ওরা তোকে সবসময় বলে। না রে পূজা, আসলে সেটা ব্যাপার নয়। এখন তোর মতো ওরাও আমার বন্ধু, তাই আমাকে এখন যেতেই হবে। এই সুমনা, তুই এত উদার হোস না, এখন পূজা ঠিকই বলছে। তুই হয়তো জানিস না, ওদের বাবাদের বেশি পয়সা আছে বলে ওরা একটু বেশিই অহংকারী। কখনো কখনো আমাদেরকে তো ওরা মানুষ বলেই মনে করে না। দেখো, এভাবে বলো না। ওরা করেছে বলে আমাদেরকেও করতে হবে সেটার কোনোই মানে নেই। এরকম করলে সম্পর্ক আরো খারাপ হতে থাকবে। সুমনা এভাবেই তাদেরকে বোঝাতে থাকে। আসলে সুমনা বয়সের তুলনায় একটু বেশিই বুঝতার ছিল, তাই সে সবসময় সকলের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করত। এরপর সুমনা তিথির কাছে যায় এবং পেনটা তুলে দেয়। তখন তিথি বলে, এই তোরা দেখ, কাজের মেয়ে হলে কত সুবিধা হয়। এই যেমন আমার পেনটা পড়ে গেল, ও কি সুন্দর কুড়িয়ে দিল, তাই নয় বল? হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু এত দেরি করলো কেন? তুই কি মাইনে কম দিস নাকি? আরে না না, টাকা দিতে হয় না। এ তো এমনি এমনি আমার কথা শোনে, তাই না বল সুমনা? তিথি তখন এভাবেই বলে হাসাহাসি করতে থাকে, যেটা দেখে সুমনারও তখন মন খারাপ হয়ে যায়। এরপর সে আবারও তার বেঞ্চে চলে যায়। তখন পূজা তাকে বলে, দেখলি তো সুমনা, তোকে বারবার বারণ করলাম, তুই তাও আমার কথা শুনলি না। এখন দেখ তোকে কেমন করে ওরা অপমান করছে। আচ্ছা তুই বলতো, ওরা তোকে কত অপমান করে, তাও কি তোর গায়ে লাগে না? ওহ পূজা, বাদ দে না বোন ওইসব কথা। আমি ওইসব কিছুই মনে করি না। আর যদিও এখন আমায় কেউ কিছু বলে, আমি তো আর ক্ষয়ে যাব না। এই বলে সুমনা চুপ হয়ে যায়। এরপর ক্লাস শুরু হয়ে যায়। তখন ক্লাসের দিদিমণি ঋতিকা ম্যাডাম সেখানে আসেন। এরপর ঋতিকা ম্যাডাম বলেন, গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা ভালো করে শোনো। আগামী 2 দিন তোমাদের স্কুল হোলি ও দোল উপলক্ষে বন্ধ থাকবে, আর তোমরা কাল স্কুলে আসবে। কাল স্কুলে দোল উৎসব পালন করা হবে। কি ম্যাডাম, আপনি সত্যি বলছেন? কাল হোলি? কিন্তু মাঝে আমায় একবারও বললো না। হ্যাঁ, তা কিভাবে উনি বলবেন? এখন যদি তোমাদেরকে হোলির কথা বলতেন, তাহলে তোমরা তো স্কুলেই আসতে না, বাজারে রং কিনতে চলে যেতে। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলছেন, কারণ আগের বছর আমি হোলির জন্য 1 সপ্তাহ ছুটি করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন সকলেই চুপ করো। আর যদিও তোমরা এই বছর একদিন এক্সট্রা ছুটি পাচ্ছ। এভাবেই ঋতিকা ম্যাডাম বললে সকলেই খুশি হয়ে যায়। এরপর আবারও ক্লাস শুরু হয়ে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সকলেই দোল উৎসব উপলক্ষে স্কুলে আসে। তখন তিথি ও তার বন্ধুরা বলে, আজ তো হোলি, আজ তাহলে তোরা কি প্ল্যান করলি? তাহলে হোলিতে আমি তোকে আর তুই আমাকে মাখিয়ে কাটিয়ে দিবি নাকি? এখন তো কিছু একটা আলাদা ভাবতেই হবে, তাই না? তিথির কথা শুনে তখন বল্টু চিন্তায় পড়ে যায়। এরপর বল্টু কিছুক্ষণ ভাবতে থাকে ও শেষে মনে মনে খুশি হয়ে গিয়ে বলে, আরে তিথি, আমরা তো ভুলে গিয়েছিলাম, এখন তোর কাজের মেয়েটা কেমন আছে? তা আমি ভাবছি ওই সুমনার গায়েই পাকা রং মাখিয়ে দেবো। একেইও কালো, তারপরও কালো রং মেখে একেবারে ভূত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ও তো কাজের মেয়ে নয়, ওর মা কাজের মেয়ে। আর সেই হলো, এখন চল, চাল আর চালতা সবই সমান। তা আমার প্ল্যানটা কেমন লাগলো বল? সে আবার বলতে, তুই তো দারুণ বলেছিস।
এটা তো খুবই ভালো আইডিয়া। তাহলে চল তোরা রং রেডি কর, আজ একেবারে জমিয়ে রং খেলবো। এই বলে তিথি ও তার বন্ধুরা প্ল্যান করে নেয় ও তারা তাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে থাকে। এদিকে তিথি একটু অহংকারী প্রকৃতির হওয়ায় ওই স্কুলে তিথির অনেক শত্রুও তৈরি হয়েছিল। তাই কয়েকজন ছাত্রছাত্রী বলে, এই ঋতু, রিন্টু, অর্পিতা, শোন, আজ আমরা ওই তিথির গায়ে গোবর জল ঢেলে দেব। আজ ওর অহংকার মাটিতে মিশিয়ে দেব। এই বাবা, গোবর জল মাখাবি মানে? তাহলে ওর গা থেকে তো খুবই গন্ধ বের হবে, আর ম্যাডামরা ওকে স্কুল থেকে বের করে দেবে। এটাই তো ভেবে রেখেছি, আর যদি ও মাখাতে আসে তাহলে ভয় পাবি না, কারণ ওর শুধুই রং থাকবে, কিন্তু আমাদের কাছে গোবর, পচা ডিম, কাদা তথা আরও মিশ্রণ থাকবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওর একটু বেশি অহংকার। আজ ওর অহংকার গুড়িয়ে চোর চোর করে দেব। এভাবেই পূজা ও তার বন্ধুরা তিথির গায়ে গোবর জল দেওয়ার পরিকল্পনা করে নেয়। এরপর ঋতিকা ম্যাডাম ক্লাসে আসেন এবং তিনি বলেন, স্টুডেন্টস, তোমরা ভালো করে শোনো, আজ স্কুলে দোল উৎসবের আয়োজন করা হয়েছে, কিন্তু তোমরা কেউ স্কুলে রং মাখামাখি করবে না। তোমরা যে যার বাড়িতে গিয়ে অতি সাবধানতার সাথে রং খেলবে, কেমন? ঋতিকা ম্যাডাম এভাবেই বলে সেখান থেকে চলে যায়। এরপর পূজা বলে, এই অর্পিতা, শোন, স্কুলের ভিতরে গায়ে গোবর জল দিলে হবে না, তাহলে সকলে জানতে পেরে যাবে। ওকে যেভাবে হোক ছাদে একবার নিয়ে যেতে হবে। কিন্তু ওকে নিয়ে যাব কি করে? আর হঠাৎ করে যদি এখন ওকে ছাদে যাওয়ার কথা বলি, তাহলে তো আমাদের উপরে সন্দেহ করবে, তাই না? অর্পিতা, তুই চিন্তা করিস না, আমি আছি তো। তিথি আমার কথা ফেলতে পারবে না। আমি তিথির বন্ধু হলেও ওর উপরে অনেক রাগ আছে, আমি ওকে ঠিক মানিয়ে নেব। এখন তোরা তোদের প্ল্যান রেডি করে রাখ। তারা যখন এভাবেই কথাবার্তা বলছিল, সুমনা পাশ থেকে তাদের সবকিছুই কথাবার্তা শুনে ফেলে। এরপর সুমনা সময় বুঝে স্কুলের দারোয়ানকে সমস্ত কথা বলে দেয়। এদিকে বল্টু তিথিকে নিয়ে ছাদে এসে উপস্থিত হয়। এরপর পূজা তার বন্ধুদেরকে নিয়ে তিথির গায়ে গোবর জল দিতে যাবে কি, ঠিক তখনই সুমনা দারোয়ানকে নিয়ে ছাদে এসে উপস্থিত হয়। তখন দারোয়ান বলে, এই তোমরা এখানে কি করছো? দাঁড়াও, তোমাদের কথা দিদিমণিকে গিয়ে বলছি। যাও, এখান থেকে যাও বলছি। এই বলে দারোয়ানটি সকলকে বকাবকি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন তিথি বলে, বোন সুমনা, আমি তোর সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, আর আজ তুই আমাকে এদের হাত থেকে বাঁচালি। দেখো তিথি, আমি কোনোদিনই অন্যায়কে প্রশ্রয় দিই না। আমি যেখানে অন্যায় দেখতে পাই সেখানে বাধা হয়ে দাঁড়াই। এরপর তিথি তার ভুল বুঝতে পারে এবং সুমনার কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর সুমনাও তাকে ক্ষমা করে দেয় এবং পরের দিন তিথি সুমনার বাড়ি যায় এবং সেখানে গিয়ে সুমনার বাড়ির সকলের সঙ্গে রং খেলতে থাকে। এরপর তারা আনন্দের সঙ্গে হোলি খেলে।